আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো অনেক ভয়ানক একটি গল্প নিয়ে আসছি আপনাদের মাঝে। তো সবাই গল্পটি উপভোগ করবেন। তো চলুন শুরু করা যাক। ঘটনাটি যতটা ভয়ে তার থেকে বেশি রহস্যময়। যদি কারো কাছে এর ব্যাখ্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। রাত 11:30 বাজে। বাড়ি পৌঁছাতে সম্ভবত 12টার মতো বেজে যাবে। পা বাড়াতে লাগলাম জোরে জোরে। আকাশে মেঘের আনাগোনা। আজ সারাদিনই বৃষ্টি হয়েছিল। এখনও টিপ টিপ বৃষ্টি ঝরছে। মাঝে মাঝে ধমকা বাতাস বয়ে যায় চারপাশে, শীতল করে দিয়ে বাতাসের তোড়ে আশেপাশের বাঁশ গাছ একটার সাথে আরেকটা বাড়ি খেয়ে ঠাস ঠাস করে শব্দ হচ্ছে। এতক্ষণে মেইন রোড ছেড়ে গ্রামের কাঁচা রাস্তায় নেমে পড়েছি। বৃষ্টির পানিতে রাস্তায় কাদা জমে আছে। হাঁটতে কিছুটা কষ্ট হচ্ছে। মনের মধ্যে কিছুটা ভয় ভয় করছে। ভাবলাম এখন যদি কারো দেখা পেতাম তাহলে খুবই ভালো হতো। অন্তত ভয়টা কম লাগতো। তাছাড়া গল্প করতে করতে একসাথে বাড়িও যাওয়া যেত। কিন্তু পুরো রাস্তাটাই জনমানবহীন। অবশ্য এই বৃষ্টি বাদলার দিনে এত রাতে এই নির্জন রাস্তায় কারো না থাকাটাই স্বাভাবিক। তাই একাই হেঁটে যেতে হবে। আসলে ব্যাপারটা হলো ভার্সিটি পরীক্ষা শেষে কিছু দিনের জন্য ছুটি দিয়েছে। এদিকে মাও অনেক দিন আগে থেকে বলছে সুযোগ পেলে একবার বাড়ি যাওয়ার জন্য। কিন্তু পরীক্ষা ও লেখাপড়ার পাশাপাশি চাপে বাড়ি যাওয়ার সময় হয়ে ওঠে না। তাই ভাবলাম যেহেতু কিছুদিন ছুটি পেয়েছি তাই সুযোগটা হাতছাড়া করা যায় না। গত 1 বছর পর্যন্ত একেবারের জন্য বাড়ি যাওয়া হয়নি। কিন্তু সমস্যাটা হলো টিকিট কেটেছিলাম দুপুর 2টায় আর ট্রেন আসে বিকাল 4টায়। তা না হলে আরও আগে বাড়ি পৌঁছে যেতাম। হঠাৎ মনে হলো কেউ যেন আমার পিছনে পিছনে আসছে। কাদা মাখা রাস্তায় কারো চলার চপাত চপাত আওয়াজ স্পষ্ট শুনতে পেলাম। চট করে ঘুরে দাঁড়াই, কিন্তু কাউকেই দেখতে পেলাম না। পুরো রাস্তাটাই খালি আর শুনশান নীরবতা। ভাবলাম হয়তো কোনো ভুল হয়েছে। আবার হাঁটতে লাগলাম। কিছুক্ষণ পর আবার শুনতে পেলাম চপাত চপাত করে কারো হাঁটার শব্দ। থমকে দাঁড়িয়ে গেলাম আর আওয়াজটাও যেন সাথে সাথে বন্ধ হয়ে গেল। মনে হলো আমাকে কেউ অনুসরণ করা ব্যক্তিটিও আমার সাথে সাথে থেমে গেল। পলকের মধ্যেই ঘুরে তাকাই পিছনে, কিন্তু আশ্চর্য ব্যাপার কাউকেই দেখতে পেলাম না। এত কম সময়ে কোথায় লুকিয়ে গেল লোকটি? কেউ আবার আমার সাথে মজা করছে না তো? কিন্তু এত রাতে এখানে কেউ আমার সাথে মজা করবে সেটার পক্ষে কোনো যুক্তি মিলল না। নিশ্চয়ই মনের ভয়ের কারণে সবকিছু হচ্ছে। মস্তিষ্ক অদ্ভুত সব কাণ্ড সৃষ্টি করে। এখানে কেউ নেই, সবই আমার মনের ভুল। নিজেকে বোঝালাম আমি। যাই হোক, বড় বড় কদম ফেলে আবার হাঁটতে শুরু করলাম। বাড়িতে পৌঁছালেই বাঁচি। পথে আবার একটা শ্মশান ঘাট পড়ে। কেননা আমাদের গ্রামের একটা হিন্দু বাড়ি আছে। শ্মশান থেকে কিছুটা দূরে সেই বাড়িটা। অবশ্য আমার সেসব ভয় নেই। আগে থেকেই আমি বেশ সাহসী ছিলাম। তবে এখন কোন ভয় না লাগলেও আমার মনের মধ্যে অস্বস্তি বোধ করে কাজ করছে। হঠাৎ করে আবার মনে হলো আগের মতো কেউ যেন আমাকে অনুসরণ করছে। কান খাড়া করে রাখলাম। কারো হাঁটার শব্দ শুনতে পাচ্ছি, কিন্তু আমি কিছু না বোঝার ভান করে হাঁটতে লাগলাম। এবার আর কোনো সময় না দিয়েই ঘুরে তাকলাম পিছনের দিকে।
কেউ যেন এদিকে আসছে। হ্যাঁ, চোখের ভুল নয়, সত্যি কেউ আসছে। মনে হলো পরনে যেন সাদা ধুতি ও ফতুয়া। একসময় লোকটা আমার কাছেই চলে এলো। আরে এত হরিনাথ কাকু, যাক ভালোই হলো, শেষ পর্যন্ত কাউকে পাওয়া গেল। এখন একসাথেই যাওয়া যাবে। কিন্তু তিনি এত রাতে কোথা থেকে এসেছেন সেটা বলতে যাব এমন সময় মনে হলো কারা যেন পেছনের দিকে কি যেন বলাবলি করছে। ঘুরে তাকাই সেদিকে, দেখলাম কিছুটা দূরে কতগুলো লোক দাঁড়িয়ে পরস্পরের সাথে কথা বলছে, আর তাদের পাশেই একটা লাশের খাটিয়া রাখা, আর তাতে সাদা কাপড়ে ঢাকা একটা লাশ। এত রাতে এখানে লাশ আনবে কেন? পরক্ষণেই মনে হলো আমার পাশেই শ্মশান ঘাট। হাঁটতে হাঁটতে কতক্ষণে যে শ্মশানটার কাছে চলে এসেছি খেয়ালই ছিল না। কিন্তু গ্রামে আবার কে মারা গেল? আচ্ছা, হরিনাথ কাকুকে জিজ্ঞেস করা যাক সে কথা। তাকে বলতে যাব, কিন্তু আশ্চর্য ব্যাপার, তিনি আমার সাথে নেই। আশেপাশে তাকালাম, না কোথাও নেই। চারপাশে শুধু নিস্তব্ধ নীরবতা আর গাঢ় অন্ধকার। কিন্তু এই এক মুহূর্তের মধ্যে কোথায় গেলেন তিনি? আবার তাকালাম সামনের দিকে, যেখানে লোকগুলো লাশের কাটিয়াটা ছিল সেই দিকে। কিন্তু এবার শুধু আশ্চর্য না, হলাম মনা ভয়ে বুকটাও কেঁপে উঠল। দেখলাম সেখানেও কেউ নেই, না ওই লাশের খাটিয়াটা, না ওই লোকগুলো, কাউকেই দেখতে পেলাম না। চারপাশে ঠিক আগের মতো নীরব নিস্তব্ধ, গাছের পাতায় বৃষ্টির ফোঁটা পড়ার শব্দ ছাড়া আর কোনো শব্দ শোনা যায় না। আর মাঝে মাঝে শো শো শব্দ করে ঠান্ডা জোড়ো বাতাস বয়ে যাচ্ছে। মনের মধ্যে অশুভ সংকেত বেজে উঠল। কে যেন বলছে, যত দ্রুত সম্ভব এখান থেকে পালাও। বুঝলাম যা ঘটেছে তা স্বাভাবিক নয়। সামনে পা বাড়াতে গেলাম, কিন্তু শত চেষ্টা করেও এক পাও নড়তে পারলাম না। পা দুটো লোহার মতো ভারী হয়ে কমন ওজন হয়ে গেছে। প্রাণপণে চেষ্টা করতে লাগলাম, কিন্তু কোনো লাভ হয়নি। ঠিক যেখানে ছিলাম সেখান থেকে এক চুলো এগোতে পারলাম না। কেউ যেন মাটির সাথে পা দুটোকে আটকে দিয়েছে আজীবনের জন্য। মনে হলো কোথাও যেন কোলাহলের শব্দ শুনতে পেলাম। দেখতে পেলাম শ্মশানটার ভিতরে কয়েকজন লোক একটা লাশকে পোড়াচ্ছে, আর একজন লোক জোরে জোরে মন্ত্র পড়ছে। মনে হয় এরা সেই লোকগুলো যাদেরকে কিছুক্ষণ আগে দেখেছিলাম। সর্বশক্তি নিয়ে দৌড় দিলাম, কিন্তু কিছু দূর যাওয়ার পর কিছুর সাথে যেন হোঁচট খেয়ে পড়ে গেলাম। প্রচণ্ড ব্যথা পেলাম। কিছুক্ষণ বসে থাকার পর আস্তে আস্তে উঠে দাঁড়ানোর চেষ্টা করলাম। সামনে একটা কয়েকটা বাঁশ গাছ বেঁকে পড়ে আছে, সেটাতেই হোঁচট খেয়েছিলাম। হঠাৎ চোখ গেল পাশের আম গাছটার নিচে। সেখানে যা দেখলাম তাতে যেন আমার হৃৎপিণ্ডটা বুকের খাঁচা ছেড়ে বের হয়ে আসতে চাইছে। অন্ধকারের মধ্যেও থেকে মাত্র 20 থেকে 25 হাত দূরে সেই লাশের খাটিয়াটা, আর তাতে ধবধবে সাদা কাপড়ের ঢাকা সেই লাশটা। অন্ধকারে আবছা আবছা দেখা গেলেও সহজে অনুমান করা যায়। ভয়ে আমার গলা পর্যন্ত শুকিয়ে গেছে। এই নির্জন জায়গায় আমি একা, সামনে একটা লাশ, ভাবতে ভয়ে কেঁপে উঠলাম। হঠাৎ মনে হলো লাশটা যেন নড়ে উঠল। হ্যাঁ, সত্যিই লাশটা নড়ছে, আর আস্তে আস্তে উঠতে লাগলো। দৌড় দিব সেই শক্তিটুকু পর্যন্ত আমার নেই। দেহটা যেন অসাড় হয়ে গেছে। মেরুদণ্ড দিয়ে শীতল স্রোত বয়ে গেল। এদিকে লাশটা খাটিয়া ছেড়ে আমার দিকে আসতে লাগলো। এ পা দুপা করে ক্রমে আমার দিকে আসতে লাগলো। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে।
গায়ে লোমগুলো খাড়া হয়ে যায়। জোরে চিৎকার দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু কোনো শব্দই বের হলো না। আশেপাশে আমাকে সাহায্য করার মতো কেউ নেই। নিশ্চিত আজ আমার আর কোনো রক্ষা নেই। লাশটা এখন আমার থেকে মাত্র 5 হাত দূরে। সাদা কাপড়টা লাশের মুখ থেকে খুলে গেছে। মনে হলো মুখটা যেন বীভৎসভাবে আগুনে পোড়া। এরপর কি ঘটবে সেটা আর আমি ভাবতে চাইলাম না। লাশটা এখন আমার সামনে দাঁড়িয়ে আছে, যেন হাত দিলেই তাকে ধরতে পাবো। মনে হলো লাশটার কোনো নিঃশ্বাস পড়ছে না। মৃত মানুষের মতো শান্ত গম্ভীর কোনো প্রাঞ্চলতা নেই, মানে জীবন্ত লাশ। লাশটা কাপড় থেকে একটা হাত বের করতে চাইছে। আমি যেন অতিরিক্ত ভয়ে বরফের মতো জমে গেছি। মূর্তির মতো দাঁড়িয়ে তাকিয়ে থাকা ছাড়া কিছুই করতে পারলাম না। একটা হাত বের করে লাশটা আমার দিকে আসতে লাগলো। আমি বোধ শক্তি হারিয়ে ফেলেছি। অনুভব করলাম একটা শীতল ভারী হাত আমার কাঁধে স্পর্শ করল। এরপর আর কিছু মনে নেই আমার। পরে নিজেকে আবিষ্কার করি ঘরের ভেতর খাটে শুয়ে আছি আমি, আর চারপাশে আমাকে ঘিরে দাঁড়িয়ে আছে কিছু লোকজন। তাদের মধ্যে মাকেও দেখতে পেলাম। কে যেন বলছে আমাকে নাকি তারা ওই শ্মশান ঘাটটার কাছে পড়ে থাকতে দেখেছে। মুহূর্তে সব কিছু মনে পড়ে গেল আমার। বাড়িতে আসবি, আমাদেরকে খবরটা দিলেই তো পারতি। গতকালই হরিনাথ বাবু আগুনে পুড়ে মারা গেছে। তোর সেই শ্মশানটার কাজ দিয়ে আসাটা একেবারে উচিত হয়নি। আমি শুধু বিস্ফোরিত চোখে হা করে মায়ের মুখের দিকে তাকিয়ে আছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, বন্ধু হয়ে পাশে থাকবেন, আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।